ওয়েলকাম টু মুক্তা সিরিজ। মুদান তখন বলে, আমি রাজি আছি, তবে আজ না, কাল, অন্তত প্রতিবেশীদের জানিয়ে আপনি আমাকে বিয়ে করবেন। ওয়াং বলে, ঠিক আছে, তোমার এই কথাটা আমি রাখলাম, তবে পালানোর কথা তুমি স্বপ্নেও ভেবো না। সে তাকে নিয়ে একটা ঘরে বন্দি করে রাখে। মুদান বুঝতে পারে এই জন্যই উনিয়ান তার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করত, যাতে সে এখান থেকে চলে যায়। সকাল হলে উনিয়ান বিয়ের পোশাক নিয়ে সেখানে আসে। মুদান বলে, তুমি ইচ্ছে করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে, তাই না? সে উনিয়ানের মাথায় একটা আঘাত দেখতে পায়। উনিয়াং বলে, ওয়াং সব সময় আমাকে এমন জায়গায় মারে যাতে অন্য লোকে তার না দেখতে পায়। সে তার জামা খুলে দেখায়। সে বলে, ওয়াং খুবই খারাপ মানুষ, প্রায়ই সে এমন করে। নতুন নতুন মেয়েদের এখানে কাজে রেখে এরপর তাদেরকে নিজের কনকিউবাইন বানায়। কয়েকদিন পর মন ভরে গেলে তাদেরকে পতিতলায় বিক্রি করে দেয়। সে মুদানকে বলে, অনেক দেরি হয়ে গেছে, এখন তুমি বিয়ের পোশাকটা পরে নাও। তবে মুদান বলে, কখনোই না। সে উনিয়ানকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে যায়। সে দেয়াল বেয়ে উঠতে চাইলে উনিয়ান এসে তাকে সাহায্য করে। তবে ওই সময় ওয়াং চলে আসে। উনিয়ান তাকে ধরে রাখে আর মুদানকে চলে যেতে বলে। মুদান দৌড়ে পালাচ্ছিল আর তার পেছন পেছন ওয়াং যাচ্ছিল। মুদান চিৎকার করে বলছিল, এই লোক পাগল হয়ে গেছে, সে মানুষ মেরে ফেলছে। দৌড়াতে দৌড়াতে মুদান এক লোকের সঙ্গে ধাক্কা লাগে, আর এই লোক হলো মুদানের মামাতো ভাই। সে মুদানকে দেখে চিনতে পারে। সে তো ভীষণ ক্ষেপে যায় যে এই লোক এত খারাপ। সে গভর্নরের কাছে ওয়াংকে নিয়ে যেতে চায়, তবে মুদান বলে, না, আমি কোনো কেস করতে চাই না, বাদ দিন। ওয়াং বলে, হ্যাঁ, কোর্ট কাছারিতে যাওয়ার দরকার নেই, একটা ভুল বোঝাবুঝি ছিল। মুদান, আমি আর কখনো তোমার জীবনে আসবো না, এই বলে সে চলে যায়। এরপরে মুদান তার মামাতো ভাইকে সবকিছু খুলে বলে। সে তার মামাতো ভাইকে বলে তাকে একটা নকল পরিচয়পত্র বানিয়ে দিতে, যাতে সে কোথাও চাকরি করতে পারে। তবে তার মামাতো ভাই বলে, রাজ্যের একজন অফিসিয়াল হয়ে আমি এরকম বেআইনি কাজ করতে পারবো না, তুমি অন্য কিছু বললে আমি করতাম। মুদান বলে, তাহলে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, আমার অনেক খিদে পেয়েছে। সে খাবার আনতে যায়। একটু পর ফিরে এসে দেখে মুদান সেখানে নেই। সে একটা চিঠি লিখে গেছে। সে লিখেছে, আমি লিউ পরিবার থেকে অনেক কষ্টে বেঁচে ফিরেছি। ভাইয়া, আমি তোমার সাথে থাকতে পারবো না, তাহলে কোনো না কোনো ভাবে আমার বাবা মা আমার খোঁজ পেয়ে যাবে, এরপর তারাও আমার কাছে আসবে, আর এভাবে লিউ পরিবার আবার আমাকে নিয়ে যাবে। আমি আর কোনোভাবেই সেই পরিবারের সঙ্গে যুক্ত হতে চাই না, তাই আমি একা একাই বাঁচতে চাই। এরপরে মুদান তার ইউলু ফুল গাছটা নিয়ে একটা পতিতালয়ে আসে। সে বলে এই ফুল গাছটা সে বন্ধক রাখতে চায়। মেয়েটি বলে, কিন্তু আমার মনে হচ্ছে এর বিনিময়ে আপনি টাকা চান না। মুদান বলে, হ্যাঁ সত্যি, আমি টাকা চাই না, আমি একটা নকল পরিচয়পত্র চাই। মেয়েটি বলে, কিন্তু এটা একটা পতিতালয়। মুদান বলে, আমি জানি, তবে আমি খোঁজ খবর নিয়েই এখানে এসেছি, আমি জানি এখানে এগুলো কাজ হয়। মেয়েটি বলে, তাহলে চলুন ভেতরে গিয়ে কথা বলি। মুদান যখন ভেতরে ছিল তখন হঠাৎ করেই চিকন একটা কণ্ঠে একজন বলতে থাকে, এত সুন্দরী মেয়েটা কে? আপনি যখন এখানে এসেছেন তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে কাজ করবেন। মুদান চারদিকে দেখলে মূর্তির একটা চোখে গর্ত দেখতে পায়। সেখান থেকেই মূলত ইয়াং আর ইউ তাকে দেখছিল আর এইসব বলছিল। মুদান হাতে চায়ের কাপ নিয়ে আর তার ফুলের টপটা নিয়ে বলতে থাকে, আমি যখন এসে গেছি তাহলে আগে কাজের কথা বলি। এই বলে সে চাটা সেখানে ছুঁড়ে দিয়ে দৌড় দেয়। তবে তখন ইয়াং বেরিয়ে আসে। মুদান বলে, আপনি এখানে এই সকল কাজ করেন? ইয়াং বলে, তো আমার কাজ শুধু টাকা কামাই করা, তুমি নকল পরিচয়পত্র চাও কিনা সেটা বলো। এরপর মুদান ভেতরে আসলে মুদান বুঝতে পারে এর বিনিময়ে ইয়াং অনেকগুলো টাকা চাইছে। মুদান তাকে সবকিছু খুলে বলে যে সে এখন অনেক বিপদে আছে আর তার কাছে এখন কোনো টাকাই নেই। ইয়াং বলে, ঋণ থাকবে, তবে টাকা এর চেয়ে কম সে নেবে না। মুদানের কাছে আর কোনো অপশন ছিল না। সে বলে, যেহেতু এখনো আমার নতুন নাম ঠিক হয়নি, তাই আপাতত আমি টিপসই দিই। এরপর ইয়াং কোথাও যেতে থাকলে মুদান তার পেছন পেছন যেতে থাকে। ইয়াং বলে, তুমি কোথায় যাচ্ছ? মুদান বলে, আপনি যদি আমার পরিচয়পত্রটা কোথাও ভুলে যান, তাই আমি আপনার সাথেই থাকবো, সেটা তৈরি না হওয়া পর্যন্ত। আপনি চিন্তা করবেন না, আমি একটা কথাও বলবো না, আপনি আমাকে নিজের গায়ের একটা গয়না মনে করবেন। ইয়াং বলে, গয়না? আমি গয়না পরি না, গয়না আমার ওজন লাগে। এরপরে তারা নাচ দেখতে আসে। মুদান বলে, আমরা এখানে কেন এসেছি? ইয়াং বলে, যে তোমার পরিচয়পত্র বানাবে সে এখানেই আসবে। একটু পরে মুদানের পরিচয়পত্র চলে আসে। সে দেখতে পায় তার নতুন নাম হুয়া। এরপরে সে নিজের নাম লিখে সাইন করে দেয়। একটু পরেই তারা একজনের চিৎকার শুনতে পায়। দেখা যায় ওয়াং উনিয়ানকে বিক্রি করতে নিয়ে এসেছে। উনিয়ান চিৎকার করে বলতে থাকে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমাকে এখানে বিক্রি করো না। ইয়াং ওয়াং এর মাথার উপর একটা বাটি ছুঁড়ে মারে। মুদান তাকে ধন্যবাদ দিয়ে সেখানে যায়। সে ধাক্কা দিয়ে ওয়াংকে সরিয়ে দেয় আর বলে, একবার আমি তোমাকে ছেড়ে দিয়েছি, উনিয়াং তোমার কি করেছে? ওকে কেন বিক্রি করতে এনেছো? ইয়াং বলে, ও আমার স্ত্রী, আমি ওকে ভালোবাসবো না বিক্রি করে দেবো সেটা আমার ইচ্ছা। সে মুদানকেও মারতে গেলে ইউ এসে ধরে ফেলে। বথালে সে মেয়েটা বলে, তোমার অফিসিয়াল স্ত্রীকে তুমি বথালে বিক্রি করতে পারবে না, তুমি কি এই নিয়ম জানো না?
ইয়াং বলে, জানোয়ারের সঙ্গে মানুষের ভাষায় কথা বলতে হয় না, ওরা বোঝে না। ওয়াং বলে, ঠিক আছে, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। এই বলে সে উনিয়াংকে টেনে ধরে নিয়ে যেতে থাকে। মুদান তাকে থামতে বলে। সে উনিয়াংকে বলে, তুমি আমার সঙ্গে থাকলে হয়তো কষ্টে থাকবে, কিন্তু কেউ তোমার গায়ে হাত তুলতে পারবে না। তুমি কি আমার সঙ্গে থাকবে? উনিয়ান রাজি হয়। মুদান ওয়াংকে বলে, বলো কত টাকা দিলে তুমি উনিয়ানকে ছেড়ে দেবে? ওয়াং বলে, 1000 টাকা হলেই আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। মুদান এতে রাজি হয়ে যায়। সে মেয়েটির কাছে গিয়ে ইউলুর সেই জেটটা দিয়ে বলে, এটা আপনি নিয়ে নিন, এটার দাম আমাকে দিয়ে দিন। উনিয়াং বলে, তুমি বলেছিলে এটা তোমার অনেক আপনজনের। মুদান বলে, আপনজনের জিনিস দিয়ে যদি আমি একজনকে বাঁচাতে পারি তাহলে আমার আপন মানুষটাও হয়তো খুশি হবে। এরপরে সে টাকা দিলে ওয়াং সাথে সাথেই উনিয়ানকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু ইয়াং বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি যে আমাদের লোকসান করেছো সেটার হিসাব দেবে না? মুদান তখন বলে, হ্যাঁ ঠিকই তো, এই যে গাছগুলো ভেঙেছো এগুলোর দাম জানো? সে প্রত্যেকটা ফুলের দাম হিসাব করে বলে, এখানে 2000 টাকা লস হয়েছে। ওয়াং বলে, ফুলের দাম এত হয় নাকি? পাগল পেয়েছো তোমরা আমাকে? মুদান বলে, বিশ্বাস না হলে অন্যান্য লোকেদেরকে জিজ্ঞেস করে দেখো। ওয়াং মুদানকে মারতে আসলে ইয়াং তাকে একটা লাথি মারে, আর এরপর বলে, তোমার কাছে টাকা নেই? সমস্যা নেই, 1000 টাকা তো আছে, বাকি এক একটা মারের দাম 100। 10টা মার খেলেই তোমার টাকা উসুল হয়ে যাবে। ইউ এরপর ওয়াংকে মারতে শুরু করে। ইয়াং বলে, ইউ তুমি কি খাবার খাওনি নাকি? ইউ এরপর জোরে একটা ঘুষি মারে। এরপরে মুদান উনিয়াংকে নিজের বর্তমান ভাঙাচোরা একটা বাড়িতে নিয়ে আসে, যেখানে কিছুদিন ধরে সে থাকছে। উনিয়াং ভীষণ খুশি হয়। মুদান বলে, আজ থেকে তোমার নতুন জীবন শুরু, আমি তোমার নতুন একটা নাম রাখছি, তোমার নাম আজ থেকে শ্যাংই। এরপরে তারা ফুলের বাজারে আসে, যেখানে অনেক ফুল বেচা কেনা হচ্ছিল। এখানে এসে তারা কিছু ফুল দেখতে পায় যেগুলো অনেক দাম ছিল। একজন লোক কিছু ছোট সাইজের পিউনি ফুল বিক্রি করছিল। মুদান তাকে জিজ্ঞেস করে, এগুলোর দাম কত? সে বলে 50। মুদান বলে, কিন্তু এগুলোর সাইজ এত ছোট কেন? লোকটি বলে, এগুলো সে পাহাড়ের উপর থেকে নিয়ে এসেছে, পাহাড়ের উপরে পিউনি গাছ পাওয়া যায়। এরপরে মুদান শ্যাংয়ের সঙ্গে আলাপ করতে থাকে যে সে পাহাড়ে গিয়ে ফুল গাছ নিয়ে আসার চেষ্টা করবে, তবে তার কিছু টাকার প্রয়োজন যাতে সে গাছ আনার সকল প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। এজন্য সে সবার প্রথমে চলে যায় ইয়াং এর কাছে। ইয়াং বলে, আমি অলরেডি তোমার কাছে অনেক টাকা পাই, তারপর তুমি আবার এসেছো আমার কাছে ধার চাইতে। মুদান বলে, আমি ধার চাইছি না, আপনি আমাকে লোন দেবেন, আমি ফুল বিক্রি করে আপনার টাকা তো দেবই, উল্টো লাভের টাকাও আপনি পাবেন। তবে ইয়াং তো কিছুতেই রাজি হতে চায় না। মুদান জানালা দিয়ে তার ঘরে চলে আসে। এখানে ইয়াং এর কাছেই তার প্রিয় ইউলো গাছটাও ছিল। সে ইয়াংকে অনেকভাবে বোঝায় যে সে কুল ভালোভাবে পরিচর্যা করতে পারে। সে খুবই বিশ্বাসী যে তার গাছে ভালো ভালো ফুল হবে আর তার অনেকগুলো টাকা ইনকাম হবে, তাই ইয়াং তাকে টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই পাহাড়ের উপরে ইউজানের বাবা শিকার করতে এসেছে। মূলত এনাকে সবাই নিং রাজা বলে ডাকে। একটু পরেই সেখানে ইয়াং চলে আসে। সে আর নিং রাজা একসঙ্গে সামনে যাচ্ছিল। ওদিকে মুদান পাহাড়ে চলে এসেছে আর সে সামনেই পিউনি গাছ দেখতে পায়। এদিকে এরা দুজন কথা বলছিল। তাদের কথায় আমরা বুঝতে পারি বর্তমান রাজা একটু অসুস্থ আছে আর রাজার কাছে ইয়াং খুবই প্রিয় একজন মানুষ। তবে তারপরও নিং রাজা তাকে বলে, তুমি কিন্তু মহারাজের ভালো করে খেয়াল রাখবে, তুমি অনেক চালাক একজন মানুষ, কিন্তু আমি বুঝি না আমার মেয়ে কেন তোমাকে পছন্দ করে না। ইয়াং বলে, সারা রাজ্যবাসী জানে রাজকুমারী যিশুকে পছন্দ করে, শুধু শুধু তাদের মধ্যে সম্পর্ক ভাঙার দরকার কি? নিং রাজা বলে, আমার মনে হয় তুমিই ওকে পছন্দ করো না। তুমি আসলে কি ধরনের মেয়ে পছন্দ করো বলো তো? ইয়াং বলে, এমন মেয়ে যে আমার মতোই টাকাকে ভালোবাসবে, যার ভাষা হবে তলোয়ারের মতো আর ব্যবহার হবে বিদ্রোহীদের মতো। তখনই সে সামনে মুদানকে দেখতে পায়। সে তখন তার মাথা বরাবর একটা তীর ছুঁড়ে মারে, যেটা গিয়ে মুদানের খোপার সঙ্গে লেগে গাছের সঙ্গে লেগে থাকে। ইয়াং খুশি হয়, আবার বলে ওঠে, আরে আমি কি কোনো মানুষকে আঘাত করে ফেললাম নাকি? সে দৌড়ে মুদানের কাছে যায় আর বলে, তুমি জানো এটা নিষিদ্ধ জায়গা, এখন কি করবে? মুদান তাড়াতাড়ি তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। তবে সেখানে থাকা একটা লোক বলে, ওকে এখনই গভর্নর অফিসে নিয়ে যাও। ইয়াং তখন তাকে বলে, বলো তো তুমি কোথায় ব্যথা পেয়েছো? সে ইশারা করলে মুদান অজ্ঞানের নাটক করে। ইয়াং চিৎকার করে বলতে থাকে, এ তো অজ্ঞান হয়ে গেছে, আপনাদের ক্যাম্প কোথায়? সে মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে ইউজেনকে দেখানো হয়। ইউজেনের সঙ্গে তার কিছু বান্ধবীরা কথা বলছিল। তখন ইউজেনের এক দাসী এসে বলে, নিংরাজা আর ফুলমন্ত্রী একই সাথে ক্যাম্পের দিকে যাচ্ছে। ইউজেন বুঝতে পারে নিংরাজা ইয়াং এর সঙ্গে তার বিয়ের কথা বলবে, তাই সে তখনই ঘোড়ার গাড়ি বের করতে বলে। এদিকে নিংরাজা ইয়াং এর সঙ্গে কথা বলছিল। মুদান তাদের এই কথা শুনছিল আর সে বুঝতে পারে নিংরাজা মন প্রাণে ইয়াং এর সঙ্গে ইউজেনের বিয়ে দিতে চায়। তবে ইয়াং কিছুতেই রাজি না, আর এই কারণেই সে সব সময় নিজেকে দুর্বল আর অন্যান্য মেয়েদের প্রতি আকৃষ্ট দেখায়। এই কারণেই সে তার সাথে করে মুদানকেও নিয়ে এসেছে, যাতে নিংরাজার মনে হয় ইয়াং মেয়েদের প্রতি খুবই দুর্বল।
তখনই তারা জানতে পারে ইউজেন এখানে এসেছে, তাই ইয়াং ঘরে চলে আসে। মুদান এরপর উঠে বলে, আপনি আমাকে ব্যবহার করে আজকে শিকারের প্রোগ্রামটাকে ক্যান্সেল করলেন। আপনি তো ভালোই বুদ্ধিমান। ইয়াং বলে, শুধু বুদ্ধিমান না, আমি সবকিছুই লাভের জন্য করি। সে বক্স খুলে দেখায় যে নিংরাজা তাকে অনেকগুলো উপহার দিয়েছে। মুদান এখানে তাকে আরো একটা কাগজ ধরিয়ে দেয়, যেখানে তারা আরো কিছু ডিল করে। ইয়াং এতেও রাজি হয়ে যায়। এদিকে ইউজেন অনেকভাবে তার বাবাকে বোঝাতে থাকে যে সে যিশুকে বিয়ে করতে চায়। এখন তাদের স্ক্যান্ডাল সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। যিশুকে বিয়ে করাই তার জন্য সবচাইতে ঠিক হবে। ইয়াংকে বিয়ে করলে সে হয়তো কোনোদিনও খুশি থাকতে পারবে না, কারণ ইয়াং সারাদিন ব্রথালে পড়ে থাকে। সে বলে লিউ পরিবার শুধুমাত্র উপরের র্যাঙ্কে উঠতে চায়। আপনি যদি তাদেরকে উপরের র্যাঙ্কে উঠতে সাহায্য করেন, তারা সারা জীবন আপনার কাছে নত হয়ে থাকবে। আপনি তাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন। নিংরাজা তার এই কথাতে রাজি হয়ে যায়। ইউজান ভীষণ খুশি হয়। সে বলে, এখনই আমি লিউ পরিবারে চিঠি পাঠাচ্ছি আর যিশুকে রাজধানীতে আসতে বলছি। এদিকে মুদান আর ইয়াং একসঙ্গে যাচ্ছিল। ইয়াং তাকে একটা রুমাল দিয়ে বলে তার হাতগুলো ভালো করে পরিষ্কার করে ফেলতে, যেখানে মাটি লেগেছিল। এরপরে সে বেলচাটা হাতে চায়। বেলচাটা দেখে ইয়াং বলে, এগুলো দিয়ে ফুল গাছ লাগালে তোমার হাতটা নষ্ট হয়ে যাবে, আমার তো লস হয়ে যাবে। মুদান বলে, আপনি চিন্তা করবেন না, কিছু টাকা হলেই আমি ভালো যন্ত্রপাতি কিনবো, আপনার কোনো লস আমি হতে দেব না। তখনই তারা শুনতে পায় রাজকুমারী এসেছে, তাই মুদান লুকিয়ে পড়ে। ইউজেন জানালা দিয়ে বলে, আমি শুনলাম আপনার সঙ্গে নাকি একটা মেয়ে আছে। কোন মেয়েটা যাকে আপনি নিয়ে এত তাড়াহুড়া করে চলে যাচ্ছেন? ইয়াং বলে, মেয়েটা হঠাৎ করে আমাকে সামনে থেকে দেখেছে তো, তাই অজ্ঞান হয়ে গেছে, এখন একটু লজ্জা পাচ্ছে। তবে আপনি একা একা কোথায় যাচ্ছেন? ইউজেন বলে, আজ আমি অনেক খুশি, বাবা যিশুকে রাজধানীতে আসার জন্য রাজি হয়ে গেছে। যিশুর আগের বউ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে, এখন আর আমাদের মাঝে কেউ নেই। এরপর ইউজেন চলে যায়। ইয়াং এসেই মুদানের হাত ধরে আর বলে, তুমি মরে গেছো, এই জন্যই তুমি নতুন করে পরিচয়পত্র বানিয়েছো, যাতে তোমাকে সহজে কেউ ধরতে না পারে। কিন্তু তুমি কি জানো, যিশু এখানে আসছে, তুমি কতদিন ওর চোখ থেকে বাঁচতে পারবে? মুদান বলে, যেভাবেই হোক বাঁচতে আমাকে হবেই, আর কোনোভাবেই আমি আমার আগের জীবনে ফিরে যাব না। এরপরে রাতের বেলা বৃষ্টি হচ্ছিল। মুদান আর শেঙ্গি তাদের ফুল গাছগুলো দেখতে বের হয়। তখন তারা দেখতে পায় গাছগুলোর ফুল অনেক সুন্দরভাবে ফুটে গেছে। তারা ভীষণ খুশি হয়। পরদিন তারা ফুল গাছগুলো বিক্রি করতে নিয়ে আসে। এখানে তারা একটু কম দামে সবগুলো ফুল বিক্রি করে ফেলে। বাড়িতে আসলে শেঙ্গি বলে, যে কয় টাকা হয়েছে এগুলো ফুল মন্ত্রীকে দিয়ে দিলে আমাদের ঋণ কমে যাবে। মুদান বলে, ফুল মন্ত্রীকে টাকা পরে দেব, উনি আমাকে 1 মাসের সময় দিয়েছে, 1 মাস হতে দেরি আছে। তার আগে আমাদের একটা ভালো ঘর ভাড়া নিতে হবে। এখানে বৃষ্টির পানি পড়ে, এখানে গাছ বেশি ভালো হবে না, তাই একটা ভালো জায়গা দেখতে হবে। তবে কম দামে তারা ভালো কোনো বাড়ি পাচ্ছিল না। এরপরে এক লোক তাদেরকে একটা পুরনো বাড়িতে নিয়ে আসে। মুদান বাড়ির মাটি দেখে বুঝতে পারে এখানে পাতা পড়ে মাটিগুলো অনেক উর্বর হয়ে আছে। সেই লোক বলে, আপনি জানেন আপনার প্রতিবেশী হলো ফুলমন্ত্রী? মুদান বলে, এজন্যই তো এখানে কেউ থাকে না, উনি যে একটা মানুষ, ওনার আশেপাশের মানুষ থাকতে পারে নাকি? না না, আপনি টাকা অনেক বেশি বলছেন। তারা আর একটু দাম কমিয়ে বলে, আর সেই লোক রাজি হয়ে যায়। মুদানও ভীষণ খুশি হয় যে কম দামে তারা ভালো বাড়ি পেয়ে গেছে। এদিকে যিশু রাজধানীতে ফিরে এসেছে। রাস্তার মাঝেই তাকে ইউজেন নিতে আসে। ইউজেন তাকে যিশুদের পুরনো বাড়িতে নিয়ে যায়, যেখানে যিশুরা আগে থাকতো। এরপরে যিশুরা কোনো কারণে রাজধানীর এই বাড়িটা বিক্রি করে ওই শহরে চলে গিয়েছিল। ইউজেন বলে এই বাড়িটা সে আবার কিনে রেখেছে। এরপরে যিশু অফিসিয়ালের কাজে আসলে সেখানে তার উচ্চ পদের লোকেরাও তাকে অনেক সম্মান দিয়ে কথা বলতে থাকে। সে বলে, আপনি আমাকে এভাবে বলবেন না, আপনি আমাকে নাম ধরে ডাকবেন। তবে উনি বলে, এটা কি করে সম্ভব, আপনি নিংরাজার জামাই হতে চলেছেন, আমাদের সঙ্গে আপনার তুলনা না। এই কথাটা যিশুর প্রচন্ড খারাপ লাগে। সে পদ চায় নিজের ক্ষমতায়, অন্য কারো ক্ষমতায় নয়। এরপরে মুদানেরা বহু কষ্ট করে পুরোটা বাড়ি পরিষ্কার করতে থাকে। হঠাৎ করেই মুদান দেখতে পায় এখানে বড় একটা দরজা রয়েছে। সে যখনই দরজাটা খোলে তখন সে দেখতে পায় সামনে অনেক লোকেরা ফুল গাছ দেখাশোনা করছে। এরপরই তাদেরকে নিয়ে আসা হয় ইয়াং এর কাছে। আসলে এটা ছিল ইয়াংয়েরই বাড়ির আরেকটা প্যাভিলিয়ন, যেখানে মূলত সে থাকে না। ইয়াং বলে, আমার টাকা না দিয়ে তুমি আগে বাড়ি ভাড়া করেছো। তখন শেঙ্গি এসে বলে, ওই লোক টাকা নিয়ে পালিয়েছে। ইয়াং বলে, ভালো হয়েছে, আমি কিন্তু 1 টাকাও কম নেব না বলে দিলাম। মুদান বলতে থাকে, হুজুর, বাড়ি তো আমি ভাড়া নিয়েছি, বলুন আমি এখানে থেকে গেলে হয় না? আমার টাকা পয়সা সব হারিয়ে গেছে, আমি যদি এখন এলাকা ছেড়ে চলে যাই আপনি আমাকে কোথায় পাবেন? ইয়াং বলে, তুমি আমাকে হুমকি দিচ্ছ? মুদান বলে, একদমই না, মানে আমি বলতে চাইছি আমি এখানে থাকলাম আপনার নজরের সামনে, এখানে আমার গাছের ফলনও ভালো হবে, আপনার টাকা আমি তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। ইয়াং বলে, তাহলে এখন থেকে আমি তোমার বাড়ির মালিক, আবার তোমার বিজনেস পার্টনার। মুদান রাজি হয়ে যায়। এরপরে মুদান ঘাস পরিষ্কার করার সময় বুঝতে পারে এটা দামি একটা ওষুধি গাছ, তাই সেই গাছগুলো লোকেদেরকে অল্প দামে বিক্রি করে দেয়। পরদিন সকালে মুদান ইয়াং এর বাড়িতে আসে।
আসলে তার প্রতিদিনই ইউলু ফুল গাছটা দেখার কথা, এই কারণেই সে এসেছে। তবে আজ সে দেখতে পায় এখানে অনেক লোক এসেছে। সে বলে, আজ কি মন্ত্রীর জন্মদিন নাকি? তবে ইউ বলে, না, আজ মাসের 15 তারিখ। মাসের এই দিনটাতেই আমাদের সাহেব অন্যান্য অফিসিয়ালদের সঙ্গে দেখা করে। এরপরে তারা দেখতে পায় সেখানে একটা হরিণ। ইউ বলে, এটা আমাদের সাহেবের পোষা প্রাণী। ভেতরে আসলে দেখা যায় অনেক বড় একটা পাল্লাতে অফিসিয়ালরা দামি দামি জিনিস ওজন করছে। উপহারের ওজন যদি বেশি হয় তাহলেই কেবল তারা ইয়াং এর সঙ্গে দেখা করতে পারে। একজন লোক রেড কোরালের একটা শো পিস নিয়ে এসেছে। তবে ইউ বলে, এটা গণ্য করা হবে না। সেই লোক বলে, কেন হবে না? আমি এত দামি জিনিস নিয়ে এসেছি, আবার এটা অনেক ওজনও, তাহলে কেন এটা গণ্য হবে না? ইউ বলে, কারণ কিছু একটা কমতি আছে। সেই লোক ইউকে ঘুষ দিতে চায়, তবে ইউ সরাসরি না করে দেয়। সেই লোক বলে, আজ আমি দেখা না করে কোথাও যাব না। সে সেখানেই বসে পড়ে। তখন ইউ বলে, তাহলে আপনি 1 মিনিট আমার সঙ্গে আসুন। সে তাকে আরেকটা জায়গায় নিয়ে যায়, যেখানে তার আনা রেড কোরাল শোপিসের চাইতেও আরো বড় বড় শোপিস ছিল, যেগুলো মহারাজ ইয়াংকে দিয়েছে। তাই ওইগুলোর তুলনায় এই উপহার কোনো কিছুই না। মূলত এই জন্যই এই লোকের উপহার গণ্য করা হয়নি। এদিকে আমরা ইয়াংকে দেখি, যাকে একজন লোক একটা বড় পেন্টিং দেখিয়ে বলে, এইভাবেই একদিন আপনি আমাকে বনের মধ্যে বাঁচিয়েছিলেন। হিরোর মতো এসে আপনি বনের সকল হিংস্র প্রাণীকে মেরে ফেলেন। ইয়াং বলে, আমি এতটাই ব্যস্ত যে আমার মনেই থাকে না আমি আবার কবে এত বড় কাজ করলাম। যাই হোক, আপনার এই জিনিসটা মহারাজকে দেখাতে হবে। সেই লোক এটা ভীষণ খুশি হয়ে যায়। সে তাকে আরো কতগুলো রূপার বল উপহার দেয় আর বলে যে এগুলো রূপার ডিম। ইয়াং বলে, আপনি এত কিছু আমাকে দিচ্ছেন, বিনিময়ে আমারও তো আপনাকে কিছু দেওয়া উচিত। সে তাকে একটা উপহার দেয়, যেটা ছিল একটা ফড়িং। একটু পরেই ফড়িংটা উড়ে যেতে থাকে। সেই লোক লাফিয়ে সেটাকে ধরে। এটা দেখে তারা হাসাহাসি করতে থাকে। এরপরে সেই লোক যখন চলে যাচ্ছিল, তখন যাওয়ার সময় সে বলতে থাকে, এইবার আমার কথাও মহারাজের কাছে যাবে। একদিন আমিও মহারাজের প্রিয় একজন লোক হয়ে যাব। মুদান বলে, মন্ত্রী কি ভয় পায় না? মহারাজকে সবার কথা যদি বলে, মহারাজ যদি বিরক্ত হয়ে যায়? ইউ বলে, না, আমাদের সাহেব আর মহারাজ ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, তাই তারা কেউ কারো কথায় বিরক্ত হয় না। আর এটা তো ভালো কথা, যত মানুষ আমাদের সাহেবের সঙ্গে দেখা করতে আসে ততই আমাদের এই বাড়িটা ভরতে থাকে। মুদান বলে, তাহলে তো আমাকেও একদিন ফুল নিয়ে এখানে আসতে হবে। দেখা গেল আমার ব্যবসাও একদম টপে চলে গেল। তখনই সামনে ইয়াং চলে আসে। সে বলে, আমার প্ল্যান এখন নিজের উপর খাটাচ্ছ? আমার আড়ালে আমার সৈনিকের সঙ্গে তুমি কি নিয়ে কথা বলছিলে? মুদান বলে, কেন, আপনি কি কিছু নিয়ে ভয় পান নাকি? আমি জানি আপনার অনেক গুণ আছে। লিউ পরিবারে সেই পিতলের কয়েনের কথা কিন্তু আমি ভুলিনি। ইয়াং বলে, তাই বুঝি? তাহলে তোমার জানতে ইচ্ছে হয় না যে আমি আসলে কি লুকাচ্ছি? মুদান বলে, একদমই না। ইয়াং এরপর চলে যায়। এদিকে ইউজেন আর যিশু ইউজেনের এক আত্মীয়র বাড়িতে খাবার খেতে এসেছিল। এখানে যিশু তাদেরকে নিজের আঁকা একটি পেন্টিং উপহার দেয়, যেটা ছিল খুবই সুন্দর। এই লোকের নাম জিয়া। জিয়া বলে, তাহলে তুমিও তো আমার কাছ থেকে উপহার পাও। সে তার লোকেদেরকে বলে ভেতর থেকে মাস্টার উয়ের একটা পেন্টিং নিয়ে আসতে। যিশু একদম অবাক হয়ে যায়। সে বলে, মাস্টার উয়ের পেন্টিং তো মহারাজের কাছে থাকার কথা। ইউজেন বলে, আরে, মহারাজ তার পছন্দের জিনিস যে কাউকে দিয়ে দেয়। উপহার এরকম উল্টাপাল্টা হয়, এটা তেমন কোনো ব্যাপার না। জিয়ার স্ত্রী বলে, তুমি প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, তুমি দেখো তোমার যেটা পছন্দ হয় সেটাই তুমি নিয়ে যেতে পারো। যিশু আবারও বলে, মাস্টার উয়ের পেন্টিং এক একটা গুপ্তধনের মতো। জিয়া বলে, হ্যাঁ, উনি ভালো ছবি আঁকে। যিশু স্পষ্ট বুঝতে পারে এখানে টাকা পয়সা ক্ষমতা যার কাছে আছে সেই উপরে। ট্যালেন্ট বা মেধা দিয়ে এখানে কাউকে যাচাই করা হয় না। জিয়ার স্ত্রী বলে, চলো আমরা বাইরে যাই। যিশু বলে, আমি পরে আসছি। সে জিয়াকে বলে, আমি নতুন খাল খননের একটা পরিকল্পনা করেছি, আপনি যদি একবার দেখতেন। জিয়া বলে, এগুলো বিষয় নিয়ে তুমি কেন ভাবছো? এগুলো করবে নিম্ন পদের যেসব কর্মচারী আছে তারা। আমাদের কাজ কি? আমাদের কাজ শুধু জীবন উপভোগ করা। এই বলে সে চলে যায়। এরপরে যিশু যখন আসছিল তখন সে বলতে থাকে, আমার উপহার দেওয়াটাই ভুল হয়েছে। বড় ঘরে যারা জন্ম হয় তারা কখনোই বুঝবে না যে ছোট ঘর থেকে যারা এই পর্যন্ত এসেছে তারা কতটা কষ্ট করে এসেছে। তখনই তার নজর পড়ে সেখানে থাকা পিউনি ফুলের উপর। সাথে সাথেই তার চোখের সামনে ভেসে ওঠে মুদানের ছবি। মুদান তার সামনেই সারাদিন ফুলের পরিচর্যা করত। তখন সে সামনে দুজন দাসীকে বলতে শোনে, যারা বলছিল পিউনি ফুল ধনী লোক ছাড়া কেউ কিনতেই পারে না। ওই আপুটার জন্য আমরা এত দামি ফুল এত অল্প দামে পেয়েছি। যিশু বলে, কোন আপুর কথা বলছিলে তোমরা? তখনই পেছন থেকে ইউজেন আসে। সে বলে, তোমরা এগুলো কি এনেছো? ফুল? তোমাদের আবার কবে থেকে এই সব ফুলের শখ হলো? দাসী তখন বলে, এগুলো আমাদের ঘরে থাকবে, দাসীদের ঘরে থাকবে। জিয়ার স্ত্রী দাসীদেরকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বললে একটা মেয়ের হাত থেকে একটা টপ পরে ভেঙে যায়। যিশু এই ঘটনায় প্রচন্ড বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে গাড়িতে এসে বলতে থাকে, ওরা কোন মেয়েটার কথা বলছিল? গাড়ি ফুল মার্কেটে নিয়ে যাও তো।
ফুল মার্কেটে যাওয়ার পর যিশু শ্যাঙ্গির কাছে যায় আর বলে, আপনি কি অল্প দামে ফুল বিক্রি করেন? এদিকে মুদান যখন আসছিল তখন সে একটা লোককে দেখতে পায়, যে কিনা হাতে একটা ফুলের গাছ নিয়ে এক লোকের গাধাকে আঘাত করে, যার ফলে গাধাটা তাকে ফেলে দেয় আর তার হাত থেকে পড়ে ফুলের গাছটা নষ্ট হয়ে যায়। এই লোক তখন সে বৃদ্ধ লোকের উপর চড়াও হয় আর বলে, তুমি জানো এই গাছটার দাম 20,000 টাকা, এখন আমার টাকা ফেরত দাও, কারণ এটা ছিল একটা লাল পিউনি ফুলের গাছ। তবে সে বৃদ্ধ লোক বলে, আমার কাছে তো এত টাকা নেই। মুদান তখন বলে, আপনি কোথা থেকে এনেছেন এটা 20,000 টাকা দিয়ে? সেই লোক আপনাকে ঠকিয়েছে, এটা আগে থেকেই দুর্বল ছিল, ওই মালিক হয়তো চুরি করে আপনার কাছে বিক্রি করেছে। আসলে এই লোকই তো গাছটা চুরি করে এনেছে। মুদানও সেটা বুঝতে পারে। সে বলে, চলুন আমরা এখনই গভর্নর অফিসে যাব। কিন্তু সেই লোক তো ভয় পেয়ে যায়। সে বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে অল্প কিছু টাকা দিলেই হবে, আমার স্ত্রী অসুস্থ, আমাকে বাড়ি যেতে হবে। মুদান বলে, তাহলে আমার কাছে বিক্রি করে দিন। সে 3,000 টাকা দিয়ে সেই গাছটা কিনে নেয়। এরপরে যিশুকে দেখানো হয়। যিশু বলছিল, আমি ভেবেছিলাম এখানে হয়তো মুদান এসেছে, ও এত সহজে পৃথিবী থেকে উধাও হয়ে যাবে এটা আমি ভাবতে পারি না। 1 বছর ধরে ও আমার সংসার করেছে, কিন্তু শেষের কয়েকটা দিনে আমি বুঝতে পেরেছি ও আসলে অনেক ভালো একটা মেয়ে, আর আমার পরিবার ওর সঙ্গে অনেক অন্যায় করেছে। আমি সবকিছু আবার ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা আমি আর পাইনি। তখনই সে সামনে মুদানকে দেখতে পায়। মুদান ফুলের গাছটা নিয়ে এদিকে ঘুরলে যিশু তাকে নাম ধরে ডাক দেয়। মুদানও তখন ফিরে তাকায়। যিশু দৌড়ে এসে তাকে ধরে। সে বলে, তুমি এমন করলে কেন? মানুষকে কেন জানালে যে তুমি বেঁচে নেই? মুদান বলে, তো তুমি আর তোমার পরিবার তো এটাই চেয়েছো। যিশু বলে, আমি এটা চাইনি। আমি জানি আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। তুমি আমার সঙ্গে ফিরে চলো, আমি এখন থেকে তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। মুদান বলে, তোমার পরিবার চায় আমাকে মেরে ফেলতে, তুমি চাও রাজকুমারীকে বিয়ে করতে, আর আমি সুন্দরভাবে বাঁচতে চাই। তাহলে এখন আমি যেমন আছি এটাই তো ভালো আছি। যিশু বলে, ভালো আছো? কিরকম চেহারা হয়েছে তোমার? তুমি কি কারো দাসী হিসেবে কাজ করছো? মুদান বলে, আমি নিজের ব্যবসা শুরু করেছি। যিশু বলে, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। মুদান বলে, আমরা কখনোই কোনো ভালো স্বামী স্ত্রী ছিলাম না, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি আর তোমার পরিবার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। তোমরা আমার মাকে ভুল ওষুধ দিয়েছো, আমাকে মারতে চেয়েছো, এমনকি আমার বাবার বাড়িতে পর্যন্ত লোক পাঠিয়েছো। তোমরা আমাকে এইসব করতে বাধ্য করেছো। যিশু বলে, আমার কাছে সেই ওষুধ আছে, তুমি চাইলে আমি তোমাকে আসল জিসিপিল দিতে পারি। মুদান চিৎকার করে বলে, এখন আমি ওইগুলো দিয়ে কি করব? তুমি এখন যত ভালোই হও না কেন, মা আর ফিরে আসবে না। মুদান চলে যেতে চাইলে যিশু আবারও তাকে ধরে। সে বলে, আমি সত্যি তোমাকে ভালো রাখবো, আমি চাই তুমি ভালো থাকো। মুদান বলে, সত্যি যদি তুমি চাও যে আমি ভালো থাকি, তাহলে আমি যে বেঁচে আছি এই কথা কাউকে বলো না। এরপরে তাদের মাঝখানে একটি গাড়ি চলে আসলে মুদান সেখান দিয়ে তাড়াতাড়ি চলে যায়। যিশু বাড়িতে এসে একটা টিয়া পাখিকে বলতে থাকে ও বেঁচে আছে। এই টিয়া পাখিটা আসলে মুদানেরই। মুদান ওই সময় তাড়াহুড়ার পাখিটাকে রেখে চলে এসেছিল, তবে এটা এখন যিশুর কাছে আছে। এদিকে মুদান বাড়িতে এসে সেই গাছটা লাগিয়ে দেয়। সে বলতে থাকে, এটা যদি সত্যি লাল পিউনি ফুলের গাছ হয় তাহলে এটার দাম অনেক হবে। তখন সে কিছু মিউজিকের শব্দ শুনতে পায়। আসলে পাশেই ইয়াং এর প্যাভিলিয়নে রাজপ্রাসাদ থেকে ইয়াং এর কিছু বন্ধুরা এসেছে, আর তারা একসঙ্গে এখানে ঘুরে ওড়াচ্ছে আর পার্টি করছে। এদের মধ্যে ইনি হলো সাংলাং। সে ইয়াং এর মোটামুটি ভালো বন্ধু। ঘুড়ি ওড়ানোর সময় হঠাৎ করেই ভুলবশত সাংলাং এর বড় ঘুড়িটা কেটে ইয়াং এর বাড়ির পাশের প্যাভিলিয়নে পড়ে যায়। সাংলাং তো ভীষণ রেগে যায়। এরপর সে বলে, ওই প্যাভিলিয়ন নোংরা হয়ে পড়ে আছে, ঘুড়িটা মনে হয় একেবারে শেষ। ইয়াং বলে, ওই জায়গা এখন পরিষ্কার, ওইখানে একটা মেয়ে থাকে। এইটা শুনে তো সাংলাং দৌড়ে সেদিকে যেতে থাকে। সে দেয়াল টপকে ভেতরে যেতে চায়, তবে ইয়াং তাকে আটকাচ্ছিল। সাংলাং বলে, তুমি প্রথম একটা মেয়েকে নিজের বাড়িতে এনে রেখেছ, আমি একবার শুধু তার চেহারাটা দেখব। এরপরে সে দেয়ালের উপর উঠতে গিয়ে একেবারে সেখান থেকে পড়ে যায়, তাও আবার পরে গিয়ে মুদানের ফুলের গাছের উপর। এরপর মুদান ইয়াংকে বলতে থাকে, আপনার বন্ধু আমার এত দামি ফুলের গাছ ভেঙে ফেলেছে, আপনার কি আমাকে টাকা দেওয়া উচিত না? পেছনে দাঁড়িয়ে ইয়াং এর আরো দুজন বন্ধু বলতে থাকে, মেয়েটা দেখতে তো সুন্দর, কিন্তু টাকা পয়সার কথা বলছে। আরেকজন বলে, এই জন্যই তো ইয়াং এর সঙ্গে মিলেছে, দুজনেই লোভী। এরপরে দেখা যায় শ্যাংই ফুল বিক্রি করছিল। তখন সেখানে ওয়াং চলে আসে। সে তাকে ধরে বলে, তুমি আমার সঙ্গে ফিরে চলো, আমি তোমাকে অনেক মিস করি, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তখনই মুদান সেখানে চলে আসে। সে ওয়াংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর শ্যাংইকে বলে, তুমি এখন আর অনিয়ান নও, তুমি এখন শ্যাংই, তোমার ওকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়াং বারবার শ্যাংইকে বোঝাতে চাইছিল, কিন্তু মুদান তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তবে দেখা যায় ওয়াং লুকিয়ে তাদেরকে দেখছে। সে বুঝতে পারে মুদানেরা অনেক টাকা কামাই করে। রাতের বেলা মুদান শ্যাংইকে লেখা শেখাচ্ছিল। শ্যাংই এরপর মুদানকে একটা জামা উপহার দেয় আর বলে, তুমি আমাকে যে টাকাগুলো দিয়েছো সেখান থেকেই আমি তোমার জন্য এই উপহারটা নিয়ে এসেছি, তোমার জন্যই আমি এখন এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি।
মুদান বলে, তোমার নিজের জামাই ছেঁড়া আর তুমি আমার জন্য জামা নিয়ে এসেছো? ঠিক আছে, কাল আমরা কোনো কাজ করব না। কাল আমরা সারাদিন শুধু ঘুরে বেড়াবো। আমিও তোমার জন্য নতুন পোশাক কিনবো। পরদিন সত্যিই তারা দুজন বাজারে ঘুরে বেড়ায়, বিভিন্ন জিনিস দেখে। এক সময় শ্যাঙ্গি তাকে বলে তার ছোট একটা ভাই আছে। যখন তার বিয়ে হয়েছিল তখন তার ভাই একমাত্র তার জন্য কেঁদেছিল। ওয়াং বিয়ের পরে তাকে একবারও তার বাপের বাড়িতে যেতে দেয়নি। মুদান বলে, এখন তুমি মুক্ত, এখন তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে। পরদিন মুদানেরা যখন ফুল বিক্রি করতে আসে তখন সে দেখতে পায় অনেক লোক অলরেডি আগের কেনা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে এদেরকে জড়ো করেছে ওয়াং আর তার সাথের এক বন্ধু। একজন লোক বলে, আমার ফুল গাছ এমন কেন হয়ে যাচ্ছে? মুদান ভালো করে দেখে বলে, আপনি বেশি পানি দিয়েছেন, আপনি এটা আমাকে দিয়ে দিন, এটা একটু সুস্থ হলে আমি আপনাকে দিয়ে দেব। কিন্তু ওয়াং এর সাথে সেই লোক চিৎকার করে বলতে থাকে, এরকমটা হবে না, আমরা টাকা ফেরত চাই। সেখানে একজন বৃদ্ধ মহিলাও ছিল, সে টাকা ফেরত চায় না ঠিকই, তবে বাকিদের কথায় সেও বলে যে হ্যাঁ, আমরা টাকাই চাই। মুদান সবাইকে বলে, ঠিক আছে, আমি টাকা দিয়ে দিতে রাজি আছি, আপনারা এখানে দাঁড়ান। তবে তারা দাঁড়াতে রাজি হয় না। তারা সবাই বলে যে তারা তাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসবে। তাই মুদান বাধ্য হয়ে তাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছিল। এদিকে ইয়াং একটা মাছ কিনে এনেছে, তবে মাছটা ভেতরে থাকা একটা পাথরের পেছনে লুকিয়ে আছে, সেটা বের হচ্ছে না। তখনই তারা তাদের পাশের প্যাভিলিয়নে শব্দ শুনতে পায় আর বুঝতে পারে হয়তো মুদানদের সেখানে কিছু হয়েছে। মুদান সবাইকে বাইরে দাঁড় করিয়ে রেখে নিজে ভেতরে যায়। এদিকে ইউ এসে ইয়াংকে বলে যে কয়েকজন লোক যারা কিনা ফুল কিনেছিল তারা এখন আবার টাকা ফেরত নিতে এসেছে। মুদান তাড়াহুড়া করে সকল টাকা বের করছিল। ইয়াং আড়াল থেকে তাকে দেখছিল। তখনই মুদানের হাত থেকে একটি বক্স পড়ে গিয়ে তার আঙুল কেটে যায়। বাইরে ওয়াং এর সাথে লোকটা বলছিল, মেয়ে মানুষ আবার কিসের ব্যবসা করে? ফুল বিক্রি না করে ওদের দেহ বিক্রি করলেই তো হয়। এগুলো কথা শুনে মুদানের চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে এরপর তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে, মা, আমি এই সমস্যার সমাধান করতে যাচ্ছি। তখনই শ্যাঙ্গি দৌড়াতে দৌড়াতে আসলে ইয়াং তাকে থামিয়ে দেয়। শ্যাঙ্গি বলে, মুদান কেন বাইরে আসছে না? ওর কিছু হয়েছে? ইয়াং বলে, কিছুই হয়নি, এই ছোট্ট সমস্যা ও একাই সামলাতে পারবে। এরপরে ওয়াং শ্যাঙ্গিকে বলতে থাকে, তুমি আমার সঙ্গে চলো, যতক্ষণে তুমি আমার সঙ্গে না যাবে ততক্ষণে আমি শান্ত হব না। আমি এই বাড়ির সবকিছু ভেঙে ফেলবো। সে ভাঙচুর শুরু করে। তখনই মুদান চলে আসে আর সে বলে, আমি আপনাদের রিফান্ডের টাকা নিয়ে এসেছি, তবে আমার টেবিল, আমার চায়ের কাপ কে ভেঙেছে। আপনাদের ফুলের দাম আমি দেব, তাহলে আমার টেবিল ভাঙা আর কাপ ভাঙা টাকাও আমাকে দিতে হবে। সে বাকিদেরকে বলে, ওয়াং এর সঙ্গে আমার পার্সোনাল শত্রুতা রয়েছে, আপনারা ওর কথায় জড়াবেন না। সেখানে থাকা সবাই বুঝতে পারে যে হয়তো আসলেই ওয়াং এর সঙ্গে তার শত্রুতা রয়েছে, তাই তারা শুধুমাত্র রিফান্ডের টাকা নিয়ে চলে যায়। রাতের বেলা ইয়াং এর বারবার মুদানের কান্না করা চেহারাটাই মনে পড়ছিল, তাই সে তার মাছটা নিয়ে মুদানের কাছে যায়। মুদানকে পেছন থেকে দেখে সে মনে করে মুদান হয়তো এখনো কাঁদছে। এরপর মুদান তাকে বলে, আপনি আমার উপর অনেক ভরসা করেছেন, কিন্তু আমি সময় মতো আপনার টাকাটা দিতে পারলাম না। ইয়াং বলে, যখন তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছিলে তখন তুমি অনেক কনফিডেন্ট হয়ে বলেছিলে তুমি আমার লাভ করাবে। মুদান বলে, এই গাছগুলো পাহাড় থেকে আনা, এগুলোর আমি যতই যত্ন করি তারপরও এগুলোর শিখর একবার নড়ে গেছে, তবে এর পরের ব্যাচ আমি বীজ থেকে উৎপাদন করছি, তাই আমি আশাবাদী সেগুলোতে আমার অনেক লাভ হবে। ইয়াং বলে, তাহলে আমার আরেকটা লাভ করে দাও। আমি একটা মাছ এনেছি, কিন্তু মাছটা পাথরের আড়াল থেকে বেরই হচ্ছে না। মুদান তার পাশে বসে বলে, কারণ মাছটা আগে যেখানে ছিল সেই জায়গার মতো আরামদায়ক একটা জায়গা পায়নি। সে তখন পানির উপরে অনেকগুলো পাতা আর অনেক কিছু দিয়ে পানিটাকে শ্যাওলার মতো ঢেকে দেয়, আর একটু পরেই মাছটা বেরিয়ে আসে। এখানে তারা আরো অনেকক্ষণ গল্প করে। পরদিন মুদান শ্যাঙ্গিকে বলছিল, কাল যারা যারা এসেছিল তাদের মধ্যে বয়স্ক মহিলাটা মনে হচ্ছে অনেক ভালো, তার সঙ্গে আরেকবার কথা বলতে পারলে ভালো হতো। শ্যাঙ্গি বলে, উনি তো বাজারেই থাকে, উনি সুগন্ধি বিক্রি করে। মুদান বুঝতে পারে সেই মহিলা ফুলের বিভিন্ন অংশ পুড়িয়ে সেগুলো দিয়েই মূলত সুগন্ধি বানায়। তার মানে তারা এখান থেকে আরো অনেক টাকা ইনকাম করতে পারবে। অর্থাৎ যেগুলো ফুল তাদের নষ্ট হয়ে যায়, যেগুলো তারা বিক্রি করতে পারবে না, সেগুলো সেই মহিলাকে বিক্রি করবে। তারা তখনই সেই মহিলার কাছে যায়। মহিলা তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সে বলে, আমার একটা মেয়ে আছে। তখনই তার মেয়ে সেখানে চলে আসে। তার মেয়ের নাম দাফু। সে মার্শাল আর্ট জানে, সে অনেক স্ট্রং। একটু পরেই ওয়াং এর সাথে থাকা সেই লোক একটা ছোট ব্যাগ নিয়ে সেখানে আসে, যেটা ছিল শ্যাঙ্গির ব্যাগ। গতকাল সে সেটা চুরি করে নিয়েছিল। সে বলে, এই মেয়েটা গতকাল আমার সাথে থেকেছিল, রাতের বেলা ভুল করে সে এই ছোট ব্যাগটা ফেলে আসে। মুদান রেগে গিয়ে তাকে মারতে যেতে চায়, তবে দাফু তাকে ধরে বলে, তোমার গায়ে থেকে বিভিন্ন ফুল আর ওয়াইনের গন্ধ আসছে, এমনকি ভ্যানিলার গন্ধও আসছে, তার মানে কাল রাতে তুমি একটা ব্রথালে ছিলে। সে তাকে লাঠি দিয়ে মারতে যাবে, তবে তার মা লাঠি ধরে রাখে আর সেই লোকটা পালিয়ে যায়। মুদানের দাফুকে অনেক পছন্দ হয়, সে তাকে তাদের সঙ্গে নিতে রাজি হয়ে যায়। এরপর থেকে তারা সবাই একসঙ্গে মিলে ফুল গাছ থেকে বিভিন্ন সুগন্ধি পাউডার বানাতে শুরু করে, আর সেগুলো মানুষ ব্যাপকভাবে কিনতে থাকে।
এদিকে আমাদেরকে রাজপ্রাসাদের সিন দেখানো হয়। এখানে আজ রাজ দরবার বসবার কথা, তবে একটু পরে ইয়াং এসে বলে যে মহারাজের শরীর ভালো না, তাই আজকের দরবার হবে না। এখানে এদের কথাবার্তা আর আচার আচরণ দেখে বোঝা যায় রাজ দরবারের সকল লোক দুই ভাগে বিভক্ত। একদল মহারাজের বড় ভাই নিং রাজার পক্ষে, আর একদল মিস্টার সু, যে কিনা একজন শিক্ষক, তার পক্ষে। অর্থাৎ এরা দুজন একজন আরেকজনকে দুই চোখে দেখতে পারে না। এরপরে নিং রাজা যখন একা বসেছিল তখন সেখানে যিশু আসে। যিশু এখানে নতুন খালের একটা পলিসি নিয়ে এসেছে, তবে নিং রাজা সেটা না দেখেই তার লোকেদেরকে দিয়ে দেয়। এরপরে সে বলে, তোমার গায়ের জামায় কিসের দাগ লেগে আছে? তুমি ভুলে যেও না তুমি কার জামাই হতে চলেছ, তাই পোশাক তোমাকে এখন সবসময় পরিপাটি রাখতে হবে, আর অবশ্যই আমার মেয়েকে খুশি রাখতে হবে। আজ একটা ফেস্টিভ্যাল আছে, ইউজেনকে নিয়ে তুমি ঘুরতে যেও। যিশু বলে, আমার পলিসিটা? নিং রাজা বলে, আমি পরে পরে নেব। যিশু এরপরে চলে আসে। এদিকে মুদান ফুল গাছের পরিচর্যা করছিল, তখন শ্যাঙি এসে তাকে একটা পিঠা খাওয়ায় আর বলে নতুন কিছু ফুল কাজে লাগছিল না, তাই সেগুলো দিয়ে সে পিঠা বানিয়েছে। মুদান পিঠাটা দেখে তার মনে পড়ে ইউলোর কথা, যে একদিন তার সঙ্গে এরকমই একটা রাইস কেক খেতে চেয়েছিল, যেটা ওই হাতাহাতির সময় তার হাত থেকে পড়ে যায়। রিউলুর আর রাইস কেকটা খাওয়া হয়নি। মুদান বলে, আর যদি সে থাকতো তাহলে তোমার এই পিঠা দেখে অনেক খুশি হতো। মুদান বলে, কতগুলো পিঠা হয়েছে? শ্যাঙি বলে, হয়েছে তো অনেকগুলো, কিন্তু একটু আগে ইউ এসে সবগুলো পিঠা নিয়ে গেল। মুদান তো এই কথায় ভীষণ রেগে যায়। সে বলে, আমি এখনই গিয়ে তাদেরকে ধরছি। এদিকে দেখা যায় পিঠা নিয়ে ইয়াং আসলে কোথাও যাচ্ছে। তখন মুদান চলে আসে, সেও পেছন পেছন একটা ঘোড়া নিয়ে যেতে থাকে। তাকে ফলো করতে করতে মুদান জঙ্গলের একটা বাড়িতে এসে পৌঁছায়। এখানে এসে সে দেখতে পায় ইয়াং এর সাথে আরো অনেকগুলো ছোট বাচ্চারা এখানে রয়েছে। ইয়াংকে একটি ছোট বাচ্চা বলে নিশানা লাগিয়ে দিতে। ইয়াং তখন নিশানাটা মুদানের দিকে ছুড়ে মারে। এরপর বাচ্চারা বলে, তুমি কে? তুমি কি চোর? মুদান বলে, আমি চোর না, তবে আমার বাড়ি থেকে একজন পিঠা চুরি করে নিয়ে এসেছে। তখন সেখানকার একজন বলে, তাই তো বলি আজকের পিঠাগুলোর স্বাদ অন্যরকম কেন? এরপরে সে মুদানকে ভেতরে ডাকে। সে বলে, এই সকল বাচ্চারা যুদ্ধের সময় তাদের বাবা মাকে হারিয়ে ফেলেছে, তবে তারা অনাথ নয়, বর্তমানে তারা তাদের পরিবার থেকে আলাদা হয়ে আছে। এই সকল বাচ্চাদের ইয়াং নিজের টাকা পয়সা দিয়ে দেখাশোনা করে। সে বলে যে সে জিয়াং বাড়ি অর্থাৎ ইয়াংদের বাড়ির একজন কর্মচারী ছিল। সে ছোট থেকেই ইয়াংকে বড় হতে দেখেছে। মুদান বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ফুলমন্ত্রী নিজের হাতে পানি গরম করছে, বাচ্চাদেরকে গোসল করাচ্ছে। সেই লোক বলে, ও দেখতে যেমন আসলে তেমন নয়, ও শুধু উপরে উপরে মানুষ কেমন দেখায়। এরপরে ইয়াং গরম পানি এনে মুদানকে বলে, এসেই যখন পড়েছো তাহলে এখানে কয়েকটা মেয়ে আছে, তাদেরকে গোসল করিয়ে দাও। এরপরে ইয়াং আর মুদান একসঙ্গে বসেছিল। মুদান বলে, তোমাকে এখানে দেখে বিশ্বাসই হচ্ছে না যে তুমি সেই দুর্নীতিবাজ ফুলমন্ত্রী। ইয়াং চুপ করেছিল। তারা দুজনেই একসঙ্গে সানসেট দেখছিল। সেখান থেকে ফিরে এসে মুদান আর বাকিরা তাড়াতাড়ি করে কতগুলো ফুল গাছ একত্র করে, কারণ তাদের এই ফুলগুলো এক জায়গায় ডেলিভারি দিতে হবে। রাতের বেলা মুদান যখন একা আসছিল তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। সে একটা ছাউনির নিচে এসে আশ্রয় নেয়। তখনই মিস্টার সু অর্থাৎ সেই শিক্ষক তার কিছু লোকজন নিয়ে কোথাও একটা যাচ্ছিল। ওই সময় কালো মুখোশ পরা একজন লোক তার উপর আক্রমণ করে দেয়, এমনকি তাকে মেরে ফেলে। বজ্রপাতের আলোতে আমরা সেই লোকের চেহারা দেখতে পাই, আর এটা ছিল ইয়াং। এটা দেখে মুদান একেবারে থমকে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে লুকিয়ে পড়ে। তবে ইয়াং বুঝতে পারে যে এখানে কেউ আছে, কারণ সেখানে সে একটা ফুল দেখে। সে সেখানে এসে খুঁজতে থাকলে দেখা যায় এখানে কেউই নেই। সে চলে গেলে একটু পরেই মুদান সেখান থেকে বের হয়। তখন ইয়াং তাকে ধরে ফেলে। ইয়াং বলে, তুমি আজ অনেক কিছু দেখে ফেলেছো, তাই তোমার আর বাঁচার কোনো অধিকার নেই। সে তখন তাকে মেরে ফেলতে চায়। ওই সময় আমরা দেখতে পাই মুদান ঘুম থেকে উঠেছে, অর্থাৎ এটা তার স্বপ্ন ছিল। তবে গতকালকের খুনের ঘটনাটা কিন্তু সত্যি ছিল। শ্যাংই মুদানকে বলে, গত রাতে হঠাৎ করেই মাস্টার সু মারা গেল। রাজ্যের অবস্থা এখন খুবই খারাপ, তাই আজকের দিন আমরা ব্যবসা করতে পারবো না। মুদান বুঝতে পারে তার মানে গতকাল যে মারা গেছে সেই মাস্টার সু, আর মাস্টার সু হলো তার মামাতো ভাই শিয়ানের শিক্ষক। মাস্টার সু এর ফিউনারেল শিয়ানদের বাড়িতেই হচ্ছে, তাই মুদান সেখানে চলে যায়। সে শিয়ানকে জিজ্ঞেস করে যে কারা মিস্টার সুকে মেরেছে আর কেনই বা মেরেছে। শিয়াং বলে, গতকাল মাস্টার তার লোকজনের সাথে কোথাও যাচ্ছিল, ওই সময় এক ডাকাত তাদেরকে আক্রমণ করে। তাদের প্রত্যেকেরই ডেড বডি সেখানে থাকা একটি নদীতে পাওয়া গেছে। একটু পরেই মুদান দেখতে পায় সেখানে ইয়াং এসেছে। ইয়াং এসে এখানে এমন কান্নার অভিনয় করতে থাকে যে তার ভীষণ খারাপ লাগছে। তবে শিয়ান এগুলো একদম সহ্য করতে পারছিল না। শিয়ান বলে, ও শুধু উপরে উপরে এমন করে, আমি জানি ও মন থেকে কখনোই মাস্টারকে সম্মান করেনি। ওর এই নাটক আমি দেখতে পারছি না। ইয়াং কান্নাকাটি করে যখন সেখান থেকে ফেরত আসবে তখন সে মুদানকে দেখতে পায়। সে ধীরে ধীরে ইউকে বলে, খোঁজ নিয়ে দেখো মুদান এখানে কেন এসেছে। এরপরে ইয়াং তো চলে এসেছে। তবে এই ঘটনার পর থেকেই মুদান সবসময় ইয়াংকে এড়িয়ে চলত, যেটা ইয়াংও বুঝতে পারে। একদিন রাতে মুদান তার বাগানে ছিল।
তখন সেখানে ইয়াং চলে আসে। মুদান তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ইয়াং তার কাছে এসে বলে, আমার মনে হচ্ছে তুমি আমাকে ইগনোর করছো। মুদান বলে, কখনোই না, আমি কেন আপনাকে ইগনোর করতে যাব? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। তুমি আমাকে বলেছিলে রাজধানীতে তোমার কোনো আত্মীয় স্বজন নেই, তবে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি শিয়ান নাকি তোমার মামাতো ভাই। তুমি এই কথাটা আমাকে কেন বলনি? মুদান বলে, বললেই কি হতো, আমি তো আর ওর কাছে যাই না, ওর সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই। ইয়াং বলে, আমার মনে হয় তুমি আরো অনেক কিছু জানো। সে সেখানে একটা কাপড়ের টুকরা দেখায়, যেটা আসলে মুদানের, যেটা ইয়াং সেই দিন রাতেই ওই জায়গাতে পেয়েছিল। মুদান এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, তবে সে শান্ত হয়ে বলে, আমি কি একাই এই ধরনের কাপড় পরি নাকি? রাজ্যে অনেক মহিলারাই আছে যারা এই ধরনের কাপড় পরে। ইয়াং তার দিকে তাকিয়ে থাকলে মুদান বলে, হুজুর, আমি শুধু বাঁচতে চাই, আমি আর কিছুই চাই না। আপনি কি করবেন না কি করলেন তা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আমি কাউকে বলবো না, আমার মুখ সারা জীবন বন্ধ থাকবে। আপনার সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র লোন দেয়া নেওয়া পর্যন্ত, এর বাইরে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইয়াং তখন কাপড়টা পকেটে নিয়ে বলে, তুমি যতই ওড়ো না কেন, মনে রাখবে লাটাই কিন্তু আমার হাতেই আছে। ইয়াং এরপরে চলে আসে। তবে মুদান এই ঘটনায় প্রচন্ড ভয় পেয়েছিল। পরদিন মুদানেরা তাদের ফুলের দোকান খোলে। তাদের ফুলের দোকানের নাম হুয়ামানজু। এখানে আজ সবাই অনেক খুশি ছিল। শ্যাংই মুদানকে নিউলোর সেই জেটটা ফিরিয়ে দেয়, যেটা কিনা সে টাকা দিয়ে ব্রথালে সেই মেয়েটার কাছ থেকে কিনে নিয়ে এসেছে। মুদান খুশিতে তাকে জড়িয়ে ধরে। এদিকে যিশু নিং রাজার সঙ্গে দেখা করতে এসেছিল। সে যখন চলে যাচ্ছিল তখন সে দেখতে পায় একজন লোক অনেকগুলো নথিপত্র নিয়ে যাচ্ছিল পোড়ানোর জন্য। সে জিজ্ঞেস করে, এগুলো কি? সেই লোক বলে, আসলে নিং রাজার কাছে অনেক রিপোর্ট আসে, অনেক ক্যালিগ্রাফিও আসে, তাই প্রতিদিনই আমাকে অনেক কিছুই পোড়াতে হয়। সে তখন সেখানে নিজের সেই রিপোর্টটাও দেখে, যেটা সে খাল খননের জন্য তৈরি করেছিল। যিশু বুঝতে পারে নিং রাজা একবার এটা খুলেও দেখেনি। এরপরে যিশু আর ইউজেন একসঙ্গে গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিল। যিশু তখন জানালা দিয়ে মুদানকে দেখতে পায়, আর সে বুঝতে পারে মুদান এখানে এই দোকানটা খুলেছে। ইউজেন বুঝতে পারে যিশুর মন খারাপ। সে তখন তার রিপোর্টটাকে নিচে রেখে দিয়ে বলে, কি হয়েছে? তোমাকে কি অর্থমন্ত্রী কোনো ব্যাপারে অনেক কষ্ট দিচ্ছে? তবে যিশু না করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই যিশু ড্রিঙ্ক করছে। তার সৈনিক তাকে বলে, হুজুর, আপনি এত ড্রিঙ্ক করবেন না, এতে আপনার শরীর খারাপ করবে, আর তাহলে রাজকুমারী প্রচন্ড রেগে যাবে। যিশু তার কথায় প্রচন্ড ক্ষেপে যায়। সে তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর সে অনেক ড্রিঙ্ক করতে থাকে। একটু পরে যিশু মুদানের দোকানের সামনে দিয়ে আসলে দেখতে পায় মুদানকে একজন লোক বিরক্ত করছে। সে তখন সেই লোককে সরিয়ে দেয়। মুদানও ভেতরে চলে আসে। তবে সেই লোকের সঙ্গে যিশুর অনেক বড় ঝামেলা শুরু হয়ে যায়। সেই লোক যিশুকে অনেক মারতে থাকে। এক পর্যায়ে তারা যিশুর কাছে একটা টোকেন দেখতে পায়, যেটা কিনা রাজকুমারী অর্থাৎ ইউজেনের ছিল। এটা দেখে তারা বুঝতে পারে এটাই হলো যিশু, যার সঙ্গে ইউজেনের সম্পর্ক রয়েছে। তখন তারা মাথা নত করে ক্ষমা চাইতে থাকে। এরপরে তারা সেখান থেকে চলে যায়। একটু পরেই মুদানের একজন লোক এসে যিশুকে একটা ওষুধ দেয় আর বলে, হুজুর, আমাদের ম্যাডাম আপনাকে এখান থেকে চলে যেতে বলেছে। আমাদের দোকান নতুন, তাই এখানে কোনো ঝামেলা করা ঠিক না। যিশু বুঝতে পারে মুদান এখনো তার কেয়ার করে। ভেতরে বসে মুদান সবাইকে বলে যে এই হলো সেই যিশু যার সঙ্গে তার বিয়ে হয়েছিল, আর কিভাবে কিভাবে তাদের ডিভোর্স হয়েছে এই সব কথাই সে তাদের সঙ্গে খুলে বলে। পরদিন মুদানেরা দোকানের ব্যবসাকে আরো বড় করার জন্য এখানকার সবচেয়ে বড় সওদাগরের কাছে যায়। তবে সেই সওদাগর তাদের সঙ্গে দেখা করতে রাজি হয় না, কারণ তারা ছিল মেয়ে। এই কারণে তারা তাদেরকে বেশি একটা পাত্তা দিচ্ছিল না। তারা এখানে বসে গল্প করছিল। তখনই এই বড় সওদাগরের মেয়ে, যার নাম শাওচুন, সে এখানে আসে। সে তার বাবার জন্য একটা ওষুধ বানিয়ে নিয়ে এসেছে। এখানকার আরো দুজন সওদাগর বলে, শুনেছি তোমার হাতের কাজ নাকি খুব সুন্দর, তুমি আমাদেরকে তোমার একটা হাতের কাজ দেখাতে পারো? সে তখন একটা রুমাল বের করে দেখায়, যেটার মধ্যে একটা ওষুধের ছবি আঁকা ছিল। এটা দেখে তো তারা ভীষণ অবাক হয় যে কেউ রুমালের মধ্যে ওষুধের ছবি এঁকে রেখেছে। এদিকে দাফু ভীষণ রাগারাগি করছিল যে কেন এখনো তারা কেউ তাদের সঙ্গে দেখা করতে আসছে না। একটু পরে সেই বড় সওদাগর সেখানে চলে আসে। মুদান তাদের সঙ্গে খুব সুন্দর করে কথা বলছিল। তবে সেই বড় সওদাগরের সাথের একজন সওদাগর বলে, তোমরা তো মেয়ে, তোমরা ব্যবসা করছো, কয়দিন পর তোমাদের বিয়ে হয়ে যাবে, তখন এই ব্যবসা কে সামলাবে? তাই তোমাদের উপরে আমাদের তেমন একটা ভরসা নেই। তোমাদের সঙ্গে আমরা কাজ করতে রাজি আছি, তবে আমাদের শর্ত হলো যা লাভ হবে তার 90% আমাদের আর বাকি 10% তোমাদের। এটা শুনে তো দাফু ভীষণ রেগে যায়। সে বলে, এটা কোনো কথা? এটা কি মগের মুল্লুক? তবে মুদান তাকে প্রথমে থামাচ্ছিল। এরপরে সওদাগর বলে, ঠিক আছে, এই ডিলটা না হয় মানা গেল না, তাহলে যা লাভ হবে তার 60% আমাদের আর 40% তোমাদের। তবে মুদান এতেও রাজি হয় না। সে বলে, আমি এসেছিলাম ভালোভাবে আপনাদের সঙ্গে একটা ডিল করতে, কিন্তু আপনারা তো ইচ্ছে করে চাইছেন যেন আমরা কোনো ব্যবসাই করতে না পারি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি।
আমাদের কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। এরপরে তারা চলে আসে। তবে এই ঘটনায় অন্যান্য ব্যবসায়ীরা তাদের উপর প্রচন্ড ক্ষেপে যায়। এমনকি মুদানেরা যার কাছ থেকে সার কিনে নিয়ে আসে সেই লোকও তাদেরকে সার দিতে না করে দেয়। মুদানেরা তখন ভীষণ সমস্যার মধ্যে পড়ে যায়। তবে তারা হাল ছাড়ে না। তারা নিজেরাই সার বানানোর জন্য যে সকল জিনিসের প্রয়োজন সেগুলো দিয়ে মাটি চাপা দিয়ে সার বানাতে শুরু করে। একদিন ইয়াং এর কাছে আসে। সে বলে, মুদান ম্যাডাম বাচ্চাদের জন্য অনেকগুলো জুতা আর জামা পাঠিয়েছে। ইয়াং বলে, সেটা তো বুঝলাম, কিন্তু তোমার গায়ে থেকে এরকম বিশ্রী গন্ধ কেন আসছে? বলে, আরে বলবেন না, মুদান ম্যাডামকে কেউ সার বিক্রি করছে না, তাই এখন তারা নিজেরাই সার বানাচ্ছে। তাই তো তাদের প্যাভিলিয়নে এখন যাওয়াই যায় না গন্ধের জন্য। রাতের বেলা গোসল করে মুদান তার চুল আঁচড়াচ্ছিল। তখন ইয়াং বাইরে থেকে দরজা ঠকঠকালে মুদান বলে, চলে আসো। তবে ইয়াং বলে, আমি আসবো না। মুদান বলে, হুজুর আপনি বাইরে বসুন, আমি আসছি। এরপরে মুদান বাইরে এসে বলে, আপনি হঠাৎ রাতের বেলা? ইয়াং বলে, কিছু না, এমনিতেই তোমাকে দেখতে আসলাম। এরপরে সে তাকে কিছু পাউডার দেয়, যেগুলো আসলে ছিল সাবানের পরিবর্তে ব্যবহার করার জন্য। মুদান এতে ভীষণ খুশি হয়। পরের দিন মুদানেরা যখন দোকানে ছিল তখন তারা জানতে পারে তাদের দোকান থেকে কেউ একজন ফুল কিনে সেগুলোকে আবার নষ্ট করে ফেলে। তাই সেই লোককে ধরার জন্য তারা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন তারা একটা মেয়েকে দেখতে পায় যে কিনা ফুল নষ্ট করছিল। তারা দৌড়ে তার কাছে গেলে দেখতে পায় এটা তো শাওচুন। তারা বুঝতে পারে এটা প্রধান সওদাগরের মেয়ে। দাফু আর শ্যাংই প্রচন্ড রাগারাগি করে যে তুমি হয়তো তোমার বাবার হয়ে এখানে এসেছো, তুমি চাইছো আমাদের ব্যবসা বন্ধ করে দিতে, এই কারণে তুমি ফুল নষ্ট করছো। তবে মুদান তার কাছে একটা রুমাল দেখতে পায়, যেখানে আবারও সে একটা ওষুধের ফুল দেখতে পায়। শাওচুন বারবার বলছিল, আমি যে এখানে এসেছি এটা আমার বাবা জানে না, আমার কোনো কাজের সঙ্গে আমার বাবা জড়িত না। শ্যাংই আর দাফু তো তার কথা বিশ্বাস করে না, তবে মুদান বিশ্বাস করে নেয়। সে তার টাকা ফিরিয়ে দেয় আর সেই ফুল গাছটা নিজের কাছে নিয়ে নেয়। অর্থাৎ তারা তার কাছে ফুল বিক্রি করবে না। শাওচুন এরপর সেখান থেকে চলে যায়। পরদিন মুদান ইয়াংকে তার মাসিক কিস্তি দিতে আসে। সে সেখানে টাকা পয়সা দিয়ে যখনই চলে আসবে তখন শুনতে পায় নিং রাজা আর যিশু এদিকেই আসছে। সে আর কোনো উপায় না পেয়ে ইয়াং এর ঘরেই লুকাতে যায়। এদিকে এরা চলে এসেছে। যিশু ইয়াং এর ঘরে মুদানের ফুল গাছটা দেখে অনেকটা অবাক হয়। সে বুঝতে পারে ইয়াংই হয়তো মুদানকে বিভিন্নভাবে সাহায্য করছে। এরপরে তারা বাহিরে চলে যায় কথা বলার জন্য। এদিকে মুদান আলমারিতে ছিল। তখন সে কিছু একটা শব্দ শুনতে পেয়ে যখনই পাশে তাকায় তখনই সে মিস্টার শুকে দেখতে পায়। সে জোরে এক চিৎকার দেয়। ওদিকে নিংরাজা আর যিশু চলে গেলে ইয়াং এখানে আসে। আমরা দেখতে পাই মুদান অজ্ঞান হয়ে পড়ে আছে। যখন তার জ্ঞান ফেরে তখন সে সামনে ইয়াংকে দেখতে পায়। ইয়াং বলে, কি এমন দেখেছো যে অজ্ঞান হয়ে গেলে? মুদান ভয়ে ভয়ে বলে, আমি হয়তো ভূত দেখেছি। ইয়াং বলে, আমি জানি তুমি অনেক কিছুই দেখে ফেলেছ। আমি তোমাকে সত্যি একটা কথা বলি, যারা আমার বিষয়ে এত কিছু জানে তাদের বাঁচার কোনো অধিকার নেই। আমি তোমাকে মেরে ফেলতে চাই, তবে আমি এতটাও নির্দয় নই। আমি নিজের হাতে তোমাকে মারতে চাই না। তাই চাকুটা তুমি নাও, আর তুমি বুঝতেই পারছো যে তোমার এখন কি করা উচিত। মুদান বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তবে আপনাকে আমাকে কথা দিতে হবে। আমার সাথে মেয়েদের আপনি দেখে রাখবেন, তাদের একটা ভালো ভবিষ্যৎ করে দিবেন। আমার দোকান আপনি দেখে রাখবেন। ইয়াং বলে, অবশ্যই, তুমি চিন্তা করো না, এগুলো সব আমি দেখে রাখবো। মুদান প্রথমে চাকুটা নিজের বুকে ঢুকাতে যায়, তবে তার সাহসে কুলায় না।